হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা মেটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2022-এর যে আমাদের প্রিপারেশন সেট বা মক টেস্ট চলছে, আজকে তার 7 নম্বর সেট আমরা প্র্যাকটিস করবো এবং তার সাথে রেলওয়ে গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই। এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট খুব কম করছো, ভিউ মোটামুটি আসছে ছোট চ্যানেল হিসেবে যেমন আসার। আর তার সাথে কোথায় তোমাদের প্রবলেম বোধ হচ্ছে, সেটা যদি কোনো প্রবলেম বোধ হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবে। আর 20টা প্রশ্ন আজকে থাকছে, 20টা প্রশ্নের মধ্যে তোমরা কটা উত্তর দিতে পারছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে। আর একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে তোমাদের আর কি হোমওয়ার্ক হিসাবে, সেটা অবশ্যই যারা জানবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি একদিন পর যাদের ঠিক হবে তাদের আমি অবশ্যই হার্ট দিয়ে দেবো। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকে রয়েছে, ভারতের কোন স্থানটি জিরো মাইল সেন্টার নামে পরিচিত? জিরো মাইল সেন্টার, ওকে, যেখান থেকে মাইলেজ শুরু হচ্ছে এটা ধরা হয়, তাহলে কোথায়? এটা হয়ে যাবে নাগপুর। মহারাষ্ট্রের নাগপুরকে বলা হয় জিরো মাইল সেন্টার। নাগপুরকে আর একটা জিনিস বলা হয় অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া। অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া, ওকে, বা কমলা লেবুর শহর। কমলা লেবুর শহর বলা হয় এই নাগপুরকে। তাহলে নাগপুরকে আমরা দুটো জিনিস নামে জানছি, জিরো মাইল সেন্টার আর একটা হলো অরেঞ্জ সিটি বা কমলা লেবুর শহর। ওকে, নাগপুর এটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে হয়ে যাবে মহারাষ্ট্র। ওকে, দেখো এবার মহারাষ্ট্রের সব থেকে বড় শহর হলো তোমার মুম্বাই। মুম্বাই, তারপরে রয়েছে তোমার পুনে, আর এই নাগপুর হলো থার্ড লার্জেস্ট। নাগপুর হলো থার্ড লার্জেস্ট সিটি অফ মহারাষ্ট্র। ওকে, তাহলে পরে এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, যে নাগপুর হলো জিরো মাইল সেন্টার নামে পরিচিত আর কমলা লেবুর শহর বা অরেঞ্জ সিটি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন রয়েছে, কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? মার্স মানে হলো জলাভূমি, ঠিক আছে, জলাভূমি থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটাই হলো মার্স গ্যাস। নাম কি? মিথেন। মিথেনকে বলা হয় মার্স গ্যাস। মিথেনের সংকেত কি? CH4। এবার কারণটা আমি বলি, যেখানে জলাভূমি রয়েছে, ধরো জলাভূমিতে কি হয়, জলাভূমি যে জলাভূমিটা ব্যবহার হয় না তার আশপাশে যে গাছগুলো রয়েছে, গাছ, শৈবাল, ছত্রাক, এই সমস্ত দিয়ে যেগুলো আহ, আর কি জলাভূমিটা বুঝতে থাকে, পাতা পড়ে, গাছের পাতা ডাল টাল পড়ে বুঝতে থাকে, তখন কি হয়, জল এবং গাছের যে পাতা ডাল এগুলো জমা পড়ছে, এর ফলে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হলো এই মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস উৎপাদন হওয়ার ফলে কি হয়, তোমার গরমকালে যখন টেম্পারেচার বেশি থাকে তাহলে আগুন ধরে যায়। আগুন ধরে গেলে কি, তাহলে পরে ধরো একটা মানে পুরো জলাভূমি রয়েছে যেখানে কেউ যায় না, সেখানে সন্ধ্যাবেলা দেখছি আগুন জ্বলছে, তাহলে কি হবে, মানুষের মনে ভয়ের সন্দেহ হবে। ওকে, ভয় যদি হয় তাহলে পরে মানুষ কি ভাববে, মানে হঠাৎ হঠাৎ আগুন ধরে যাচ্ছে, তাহলে ভাববে কি ভূত। এই ভূতটাকে বলা হয় আলেয়া ভূত। আলিয়া ভূত। এই আলিয়া ভূতের কারণও হলো এই মিথেন গ্যাস, ঠিক আছে। তাহলে মার্স গ্যাস বা জলাভূমি থেকে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? মিথেন। মিথেনের সংকেত কি? CH4। এই জলাভূমিতে যেহেতু উৎপাদন হচ্ছে, গরমকালে টেম্পারেচার বেশি থাকে তাই আগুনের সৃষ্টি হয়, যেটাকে আলেয়া ভূত বলে জানি, সেটাও হলো এই মিথেন গ্যাস। বোঝা গেছে? এই হলো আমাদের প্রশ্ন, এই কটা জিনিস এখানে আমরা জানতে পারলাম। পরের প্রশ্ন, কোন গ্যাসটি ওজোন হোলের জন্য দায়ী? ওজোন একটা লেয়ার রয়েছে, বায়ুমণ্ডলে একটা লেয়ার রয়েছে ওজোন লেয়ার, সেই লেয়ারে যদি ছোট ছোট ছিদ্রের সৃষ্টি হয় বা হোলের সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বলছি ওজোন হোল। ওকে, এই ওজোন হোল কোথায় দেখা যায়? আন্টার্কটিকা। আন্টার্কটিকা, আন্টার্কটিকার মানে ভারতের যে কুমেরু অঞ্চল রয়েছে, কুমেরুতে আন্টার্কটিকা মহাদেশ রয়েছে, সেই আন্টার্কটিকা মহাদেশের উপর বায়ুমণ্ডলে যে ছিদ্র দেখা যায় ওজোন লেয়ারে, সেটাই হলো ওজোন হোল। এইটা গেল একটা ব্যাপার। এবার বাকি জিনিসগুলো পরপর আমরা জানবো। ওজোন হোলের জন্য দায়ী কোন গ্যাসটা, সেটা প্রথমে আমরা জেনে নেব। CFC, ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে আমরা আবার বলি ফ্রিয়ন গ্যাস। ফ্রিয়ন গ্যাস, ঠিক আছে। এই ফ্রিয়ন গ্যাস বা CFC, ক্লোরোফ্লুরোকার্বন, এটা হলো ওজোন হোলের জন্য দায়ী। এবার ওজোন কি? ওজোন হলো O3, অক্সিজেনের একটা কি বলবো অণু হলো তোমার ওজোন।
অক্সিজেন গ্যাস যদি বলি তাহলে আমরা O2 বলি। এখানে দেখো অক্সিজেনের 3টা পরমাণু যুক্ত হয়ে তৈরি করছে কি ওজোন। এবার ওজোনের গন্ধ কি সেটাও পরীক্ষা আছে। ওজোনের কিরকম গন্ধ? আঁশটে গন্ধ। আঁশটে গন্ধ হলো ওজোনের, ঠিক আছে। এতগুলো পয়েন্ট এখান থেকে জানলাম। এবার এই ওজোন লেয়ারটা, ওজোন গুলো জমা হয় বায়ুমণ্ডলে একটা স্তরে, সেই স্তরটাকে আমরা ওজোনোস্ফিয়ার বলি। ওজোনোস্ফিয়ার, ওকে, ওজোনোস্ফিয়ার বলি। এই ওজোনোস্ফিয়ার কোথায় থাকে সেটাও পরীক্ষায় আসে, সেটা হয়ে যাবে স্ট্রাটোস্ফিয়ার। ওকে, স্ট্রাটোস্ফিয়ার। দেখো বায়ুমণ্ডলের প্রথম আমাদের যেটা ভূমি মানে ভূভাগ রয়েছে, ভূস্তর রয়েছে, পৃথিবীর ওপরের স্তর, তার প্রথম যে স্তরটা সেটাকে আমরা বলি ট্রোপোস্ফিয়ার, এবং সেকেন্ড স্তর যেটা সেটা হলো স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারকে আমরা বাংলায় বলি শান্ত মণ্ডল। এই শান্ত মণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই জেট প্লেন যেগুলো সেগুলো যাতায়াত করে। ওকে, জেট প্লেন যাতায়াত করে এই শান্ত মণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ারের উপর দিয়ে। এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই থাকছে ওজোনোস্ফিয়ার। ওজোন স্ফিয়ারে যদি ছিদ্রের সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বলছি ওজোন হল। সেই ওজোন হোলের জন্য দায়ী কোন গ্যাস? সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রিয়ন গ্যাস। ক্লোরোফ্লুরো কার্বন বা ফ্রিয়ন গ্যাস একই নাম। ওকে, এবার দেখো এই ফ্রিয়ন গ্যাস কি থেকে উৎপন্ন হয়? রেফ্রিজারেটর থেকে উৎপন্ন হয়। যা যা পয়েন্ট বলছি সবগুলো কিন্তু পরীক্ষায় এসছে, প্রত্যেকটা পয়েন্ট ওই জন্য মাথায় রাখতে হবে। রেফ্রিজারেটর, ওকে, রেফ্রিজারেটর বা আমরা যে বাড়িতে ফ্রিজ ব্যবহার করি তা থেকে উৎপন্ন হয় এই সিএফসি বা ফ্রিয়ন গ্যাস, ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রিয়ন গ্যাস। ওকে, এতগুলো পয়েন্ট এখান থেকে আমরা জানলাম। ওজোন হল মেনলি কোথায় দেখা যায়? আন্টার্কটিকা মহাদেশে। আন্টার্কটিকা মহাদেশের উপরে যে বায়ুমণ্ডল রয়েছে, ওজোন লেয়ার রয়েছে, সেখানে দেখা যায় ওজোন হল। ওকে, পরের প্রশ্ন দেখব। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, দুটো থেকে প্রশ্ন আসে। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আর তার উচ্চতা আছে। সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। সান্দাকফু, এই সান্দাকফু এর উচ্চতা কত? 3636 মিটার, 3636 মিটার বা 3600 মিটার। আর একটা পরীক্ষায় প্রশ্ন আছে টাইগার হিল। টাইগার হিল তোমার দার্জিলিং যে শৃঙ্গ রয়েছে তার আহ, শ্রেণী রয়েছে, সরি, সেই শ্রেণীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হলো টাইগার হিল। আর আমাদের এর মধ্যে পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট জায়গা মানে টুরিস্ট প্লেস হলো টাইগার হিল। এই টাইগার হিল থেকে আর কি সূর্য দর্শনের দৃশ্যটা আর কি খুব ফেমাস। তো টাইগার হিলের উচ্চতাটাও পরীক্ষায় আছে 3121 মিটার, 3121 মিটার। ওকে, 3121 মিটার, ও সরি। হুম, আর সান্দাকফু হয়ে গেল 3636 মিটার। পরের প্রশ্ন দেখব, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি অবস্থিত হলো গোমতী নদীর তীরে। গোমতী নদীর তীরে। লখনৌ হলো আমাদের ইউপি বা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। সেটা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে। দেখো যতগুলো বলবো এগুলো পরীক্ষায় এসছে। আর এর মধ্যে থেকে একটা তোমাদের পরীক্ষা মানে আজকের হোমওয়ার্ক এখান থেকে দিয়ে দেবো। এটা তোমরা উত্তর করবে গোয়ার পানাজি। গোয়ার রাজধানীর নাম কি? পানাজি। সেই পানাজি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? এটা আজকে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক, ঠিক আছে। এবার দেখলাম লখনৌ হয়ে গেল গোমতী নদীর তীরে। এবার আমাদের আসে আগ্রা। আগ্রা কোন নদীর তীরে? আগ্রা হলো যমুনা নদীর তীরে। আগ্রা যমুনা নদীর তীরে। এরপর আসে কানপুর। পরীক্ষায় কিন্তু এগুলো সবটি এসছে। পানাজিও পরীক্ষায় এসছে, কানপুর, পানাজিটা তোমাদের হোমওয়ার্ক করতে হচ্ছে, বাকিগুলো আমি বলে দিচ্ছি। কানপুর এবং তারপর আসে বারাণসী। বারাণসী, এই দুটো হয়ে গেল গঙ্গা, গঙ্গা নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ হয়ে গেল মুসি নদীর তীরে অবস্থিত। টাটানগর, টাটানগর হয়ে গেল সুবর্ণরেখা নদীর তীরে। ওকে, এতগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। কি কি বললাম? লখনৌ বললাম গোমতী নদীর তীরে, আগ্রা বললাম যমুনা নদীর তীরে, কানপুর বারাণসী বললাম গঙ্গা নদীর তীরে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা আগ্রা যখন বললাম তখন দিল্লিটাও নিয়ে নিই এর মধ্যে। দিল্লি আর আগ্রা হলো যমুনা নদীর তীরে।
কানপুর বারাণসী হলো গঙ্গা নদীর তীরে, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে, টাটানগর সুবর্ণরেখা নদীর তীরে। এগুলো সবগুলো পরীক্ষা এসছে, সবগুলো নোট ডাউন করে নাও। আর পানাজি কোন নদীর তীরে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, ওকে, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর মিশ্রণ? ব্রোঞ্জ দেখো, কপার প্লাস টিন, সিইউ আর এসএন, এসএন মানে হলো টিন আর সিইউ মানে হলো তামা বা কপার। কপার আর তামা এই দু, সরি, কপার মানেই তো তামা, কপার প্লাস টিন এই দুটোর মিশ্রণে তৈরি হচ্ছে ব্রোঞ্জ। আর একটা পরীক্ষা আছে ব্রাশ, আমরা যে পিতল বা কাঁসা ব্যবহার করি সেটা কিসের কি দিয়ে তৈরি? সিইউ প্লাস জেডএন, কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি হয়। জেডএন মানে হলো জিঙ্ক। ওকে, জিঙ্ক আর কপার এই দুটো দিয়ে তৈরি হয় ব্রাশ। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। নেক্সট প্রশ্ন রয়েছে কার্বোলিক অ্যাসিড। দুটো দেখো এখানে অ্যাসিড রয়েছে, একটা হলো কার্বোলিক অ্যাসিড আর একটা নাম আমরা শুনি কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, দেখো কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো ফেনল। ঠিক আছে, কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম হয়ে গেল ফেনল। এই ফেনল মানে, ফেনল দেখতে এরকম অনেকটা, মানে এর রাসায়নিক যেটা আর কি সংকেত সেটা হলো এইরকম, একটা ষড়ভুজাকার রয়েছে, তার উপর এটা বেঞ্জিন বলয় বলায়, আর বেঞ্জিন বলয়ের সঙ্গে OH বা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, এটাই হয়ে গেল তোমার কার্বোলিক অ্যাসিড বা ফেনল। কার্বোলিক অ্যাসিড কি কাজে ব্যবহার হয়? এটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়, সাপ তাড়াতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে পরে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হয়ে গেল ফেনল। ফেনল দেখতে অনেকটা মানে এই বেনজিন বলয়ের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকছে। ওকে, এটা কি কাজে ব্যবহার হয়? সাপ তাড়াতে ব্যবহার হয়। এবার আমরা জানবো কার্বনিক অ্যাসিড, এটা আমরা বললাম কার্বোলিক, এবার কার্বনিক অ্যাসিড সম্বন্ধে জানবো। এটা হলো H2CO3, এটা একটা মাইল্ড অ্যাসিড বা একটা লঘু অ্যাসিড। ঠিক আছে, এটা মানে খুব বেশি তীব্রতা নেই, হালকা তীব্রতার একটা অ্যাসিড কার্বনিক অ্যাসিড। দেখো জলের সাথে যদি কার্বন ডাই অক্সাইডকে মেশানো হয় তাহলে পরে তৈরি হবে H2CO3, যেটাকে আমরা কার্বনিক অ্যাসিড বলছি। ওকে, চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন রয়েছে ওয়াটার গ্যাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য বিষাক্ত? প্রথমে আমাদের জানতে হবে ওয়াটার গ্যাস কি। ওয়াটার গ্যাস হলো CO, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ। হাইড্রোজেন আমাদের শরীরের পক্ষে কোনো রকম ক্ষতি করে না। হাইড্রোজেন গ্যাস কি ক্ষতি করে? কার্বন মনোক্সাইড, CO, CO মানে হলো কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইড শরীরের ক্ষতি করে। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে আমাদের যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কোন গ্যাসের প্রতি আকর্ষণ বা অ্যাফিনিটি সব থেকে বেশি? কোন গ্যাসের প্রতি আকর্ষণ সব থেকে বেশি হিমোগ্লোবিনের? তাহলে কার্বন মনোক্সাইড। সেখানে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন অপশন থাকে সাধারণত। ঠিক আছে, তিনটে অপশন সাধারণত থাকে, একটা কার্বন মনোক্সাইড, একটা কার্বন ডাই অক্সাইড আর একটা অক্সিজেন। সব থেকে বেশি অ্যাফিনিটি হয়েছে আমাদের যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের সব থেকে বেশি অ্যাফিনিটি বা আকর্ষণ রয়েছে এই কার্বন মনোক্সাইডের প্রতি। ঠিক আছে, এটাও পরীক্ষায় প্রশ্ন পড়ে, দুটোই বলে দিলাম। আর এই কার্বন মনোক্সাইড আমাদের শ্বাসকষ্টের জন্য এই জন্যই ক্ষতিকর যে কার্বন মনোক্সাইড শরীরের মধ্যে গেলে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে দেবে, তার ফলে হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেন বয়ে যেতে পারবে না, মানে ও ব্লক হয়ে গেল, ও একটা মানে কি বলবো, একটা বন্ধনের দ্বারা যুক্ত হয়ে গেল হিমোগ্লোবিনের সাথে। এর ফলে ওই হিমোগ্লোবিনটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নিয়ে যাতায়াত করতে পারবে না, মানে অক্সিজেন নিয়ে আমাদেরকে পৌঁছে দেবে আমাদের ফুসফুসে, এবং হিমোগ্লোবিন কি করে? কার্বন ডাই অক্সাইডকে আমাদের ফুসফুস থেকে নিয়ে গিয়ে কোথায়? আমাদের শ্বাসের মাধ্যমে বার করে দেয়, এই কাজটাতে সহায়তা করে। কিন্তু যেহেতু কার্বন মনোক্সাইডের সাথে আকর্ষণ খুব বেশি, তার ফলে কি হবে? ও আর ছাড়তে চাইবে না, এর ফলে আমাদের কি হয়ে যাবে? আমাদের হিমোগ্লোবিন অকার্যকর হয়ে যাবে, যে কারণে আমাদের শ্বাসকষ্ট হয় কার্বন মনোক্সাইডের জন্য। বোঝা গেল? তাহলে ওয়াটার গ্যাসে এই কার্বন মনোক্সাইডের উপস্থিতির জন্য এই গ্যাসটা কি? ওয়াটার গ্যাস হলো বিষাক্ত গ্যাস। পরের প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস 2022 এর থিম কি ছিল? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। 5ই জুন পালিত হয়, 5th জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবার বিশ্ব পরিবেশ দিবসের এ বছরের বা 2022 সালের থিম কি ছিল? অনলি
ওয়ান আর্থ, অনলি ওয়ান আর্থ, এটা পরীক্ষায় তোমাদের আসার কিন্তু সম্ভাবনা খুব বেশি রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়। এবছরের অর্থাৎ 2022 সালের থিম কি ছিল? অনলি ওয়ান আর্থ। চলো পরের প্রশ্ন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে পাস হয়? দেখো, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলতে কোথাও ভূমিকম্প হলো কিংবা কোথাও ধরো ঝড় হয়ে গেল, তো সেইখানে ম্যানেজ করার জন্য অ্যাক্ট একটা পাস করা হয়েছে। সেই পরিস্থিতির কোথাও বন্যা হয়ে গেছে, সেই পরিস্থিতিকে মোকাবিলা দেওয়ার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয়। এটা কবে পাস হয়েছে? 2005 সালে। 2005 সালে আর একটা আইন পাস হয়েছিল, সেটা হলো আরটিআই অ্যাক্ট। আরটিআই অ্যাক্ট, ঠিক আছে? এই দুটোই কিন্তু পরীক্ষায় আসে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং আরটিআই অ্যাক্ট কবে পাস হয়? 2005 সালে। পরের প্রশ্নতে আমরা চলে যাব, 11 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়, দেখো তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল একই সালে, কলকাতা, মাদ্রাজ আর বোম্বে। কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে তিনটেতে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল একই সালে। সালটা কত? 1857 সালে। এবার 1857 সালে এই যে তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এই তিনটে বিশ্ববিদ্যালয় কোন আর কি নীতি বা কোন কি বলবো, ঠিক আছে, সরকারি নীতি, কোন সরকারি নীতি বা ফাইলের দরুন তৈরি করা হয়েছিল? তাহলে হয়ে যাবে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচের দরুন তৈরি করা হয়েছিল এই তিনটে ইউনিভার্সিটি। চার্লস উড কি করেছিলেন? একটা ডেসপ্যাচ পাবলিশ করেছিলেন। সেই ডেসপ্যাচটা কবে পাবলিশ হয় সেটাও পরীক্ষা আছে, 1854 সালে। ঠিক আছে, 1854 সালে চার্লস উডের ডেসপ্যাচ পাবলিশ হলো। তার ভিত্তিতে তৈরি করা হয় তিনটে বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ এবং বোম্বে বিশ্ববিদ্যালয়। এই তার 3 বছর পর তৈরি হচ্ছে তিনটে বিশ্ববিদ্যালয় 1857 সালে। ওকে, সব আগে তৈরি হচ্ছে ভারতবর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। ওকে, পরের প্রশ্ন দেখব, সব লাল হো জায়েগা উক্তিটি কার? সব লাল হো জায়েগা, এই উক্তিটি হলো রঞ্জিত সিং। রঞ্জিত সিং, রঞ্জিত সিং এর আগের দিনের ক্লাসে আমি বলেছি, তার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি রঞ্জিত সিং সম্বন্ধে। আহ, অমৃতসরের সন্ধি যেটা এসেছিল, এটা পরীক্ষা আসে, অমৃতসরের সন্ধি আগের ক্লাসেও বলেছি, আবার বলে দিলাম, অমৃতসরের সন্ধি। এটা হয়ে যাবে, সালটা পরীক্ষায় পড়ে 1809 সালে। ঠিক আছে, 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় রঞ্জিত সিং এবং মিন্টোর মধ্যে, লর্ড মিন্টো, এই দুজনের মধ্যে স্বাক্ষরিত হয় অমৃতসরের সন্ধি। রঞ্জিত সিং সম্বন্ধে আরেকটা যেটা পরীক্ষা আছে, আগের দিনেও বলেছি, এটাও বলে দিচ্ছি, সুকার চুকিয়া মিশাল। সুকার চুকিয়া মিশাল, সুকার চুকিয়া মিশালের তিনি রাজা ছিলেন। মিশল কথার অর্থ কি? দেখো, শিখ ছোট্ট যে পলিটিক্যাল ইউনিট, এটাও পরীক্ষায় আসে যে মিশল কথার অর্থ কি। মিশল, ময় হসি তলবস্য ল, ওকে, মিশল কথার অর্থ হলো পলিটিক্যাল ইউনিট, পলিটিক্যাল ইউনিট বা একটা ছোট রাজ্য বলতে পারো। ঠিক আছে, তো 10টা মিসাল ছিল, তার মধ্যে সুকার চুকিয়া মিসাল রাজা ছিলেন রঞ্জিত সিং, তিনি পরে সবগুলো মিসালকে একত্রিত করে শিখ সাম্রাজ্য গঠন করেন। ওকে, পরের প্রশ্ন দেখব, 13 নম্বর প্রশ্ন হলো, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? পানিপথের তিনটে যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ কবে, দ্বিতীয় যুদ্ধ কবে আর তৃতীয় যুদ্ধ কবে? প্রথম যুদ্ধ আমরা জানি 1526। 1526 কার কার মধ্যে? বাবর আর ইব্রাহিম লোদি। ওকে, দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়? সালটা জেনে নি আগে, 1556 সালে, 30 বছর পর হচ্ছে। কার কার মধ্যে হচ্ছে? আকবর আর হিমু। আকবর আর হিমুর মধ্যে হচ্ছে তোমার 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে? 1761 সালে। কার কার মধ্যে হচ্ছে? মারাঠা, মারাঠা আর আফগানদের মধ্যে। এবার মারাঠাদের মধ্যে মারাঠা সেনাপতি কে ছিলেন? সদাশিব রাও। আর আফগানদের মধ্যে ছিলেন আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি।
ওকে, তাহলে কি কি বললাম? পানিপথের তিনটে যুদ্ধ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, এবং কার কার মধ্যে এগুলোও পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়ে যাচ্ছে 1526 সালে, কার কার মধ্যে হচ্ছে? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। জিতছে কে? বাবর জিতছে, ঠিক আছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 সালে। 1556 সালে আকবর আর হিমুর মধ্যে, জিতছে আকবর। আর পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে 1761 সালে মারাঠা এবং আফগানদের মধ্যে। মারাঠাদের মধ্যে ছিল সদাশিব রাও, মানে সেনাপতি ছিল। আর আফগানদের হয়ে কে লড়াই করেছে? আহমদ শাহ আবদালি। জিতছে কে? আহমদ শাহ আবদালি। মারাঠারা কিন্তু হেরে যাচ্ছে। ওকে, এই তিনটে তোমাদের মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন দেখবো, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ওকে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অক্সিক্লোরাইড, বা এটাকে ক্লোরো হাইপোক্লোরাইড বলা হয়, সরি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলা হয়। হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বলা হয়। ওকে, অক্সিক্লোরাইড। দেখো, এর সংকেতটা হলো CaOCl, Cl, বা CaOCl2, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা হলো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। ব্লিচিং পাউডার কি কাজে ব্যবহার করা হয়? ব্লিচিং পাউডার জল পরিশ্রুত করতে ব্যবহার করা হয়। তারপর মানে কি বলবো, নোংরা পরিষ্কার করতে ব্যবহার করা হয়, এবং শৈবাল নষ্ট করতে ব্যবহার করা হয়। কোথাও ধরো শ্যাতলা পড়ে গেছে, তাহলে সেই জায়গাটা পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। অনেক রকম কাজ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নের ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয় এক কথায়। ওকে, তাহলে জল পরিষ্কার করা, এটাই কিন্তু ব্লিচিং পাউডারের সব থেকে বেশি কাজ। পরের প্রশ্ন দেখবো, 15 নম্বর প্রশ্ন রয়েছে, সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের উল্লেখ রয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনটে প্রশ্ন এখান থেকে আসে। পার্লামেন্ট, পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? পার্লামেন্ট গঠিত হলো, প্রথম কথা, রাষ্ট্রপতি নিয়ে গঠিত, রাষ্ট্রপতি। তারপর হলো লোকসভা আর রাজ্যসভা, রাজ্যসভা। এই তিনটে নিয়ে গঠিত হচ্ছে আমাদের পার্লামেন্ট। এই তিনটেই কিন্তু অপশনে থাকে। দেখো, অপশনে তোমাদের বোকা বানানোর জন্য অনেক সময় কি রকম দেবে, লোকসভা ও রাজ্যসভা, শুধু লোকসভা, শুধু রাজ্যসভা, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, এরকম চারটে অপশন দেবে। তিনটে নিয়ে যেটা অপশন থাকবে সেটা উত্তর। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, তিনটে মিলিয়ে আমাদের পার্লামেন্ট। তাহলে পরে পার্লামেন্ট, এবার প্রশ্ন এসছে যে পার্লামেন্ট কত নম্বর ধারাতে, সংবিধানের কত নম্বর ধারাতে উল্লেখ রয়েছে বা কত নম্বর আর্টিকেলে? তাহলে হয়ে যাবে 79, 79 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে। তিনটে ধারা বলবো, 79-তে হয়ে গেল পার্লামেন্ট, 80-তে হয়ে গেল রাজ্যসভা, আর 81-তে হয়ে গেল লোকসভা। আর রাষ্ট্রপতি কত নম্বর ধারাতে? রাষ্ট্রপতি হলো 52 নম্বর ধারাতে। হ্যাঁ, আর এই উদ্দেশ্যে তোমাদের একটা বলে নিই, যে কালকের ভিডিওটা যারা দেখোনি, গতকালকের ভিডিওটা রাষ্ট্রপতি সংক্রান্ত, দ্রৌপদী মুর্মু এবং রাষ্ট্রপতি সংক্রান্ত টোটাল একটা ভিডিও তৈরি করেছি, ডেডিকেটেড ভিডিও। তো সেই ভিডিওটা দেখলে পরে কিন্তু রাষ্ট্রপতি সংক্রান্ত যত আজ পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন এসছে সবগুলো কভার আপ করা হয়েছে, এবং তার সাথে দ্রৌপদী মুর্মু থেকে যা যা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু কভার করা হয়েছে। তো ওই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও, তোমাদের উপকার হবে। মানে আমি গ্যারান্টি দিচ্ছি এর বাইরে রাষ্ট্রপতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, ঠিক আছে। যাই হোক, এবার রাষ্ট্রপতি তাহলে 52 নম্বর ধারাতে বললাম, লোকসভা বললাম 81 নম্বর ধারাতে, রাজ্যসভা 80, আর আমাদের পার্লামেন্ট হলো 79 নম্বর। আগে পার্লামেন্ট, তারপর রাজ্যসভা, তারপর লোকসভা, 79, 80, 81, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ওকে, পরের প্রশ্ন দেখব, বর্তমান স্পিকার এর লোকসভা ক্ষেত্র কোনটা? আমাদের দু রকম প্রশ্ন আসতে পারে, যে বর্তমান স্পিকার বর্তমানে কে রয়েছেন? ওম বিড়লা। ওম বিড়লা বর্তমানে আমাদের কি রয়েছেন? স্পিকার রয়েছেন, লোকসভার স্পিকার। এবার এই ওম বিড়লার ক্ষেত্র কোনটা, মানে কোন জায়গা থেকে তিনি লোকসভা পাস করে এসেছেন? তাহলে হয়ে যাবে রাজস্থানের কোটা, রাজস্থানের কোটা থেকে তিনি পাস করেছেন। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? কোটা। ওকে, দেখো আমাদের প্রথম ফার্স্ট স্পিকার কে ছিল? ফার্স্ট স্পিকার ছিল জিভি মাভালঙ্কার, জিভি মাভালঙ্কার ছিল
ভারতের প্রথম স্পিকার ওম বিড়লা কততম, এটাও পরীক্ষায় আসতে পারে। তিনি হলেন 17তম স্পিকার আমাদের। ওকে, তাহলে এই কটা পয়েন্ট এখান থেকে আমরা জানলাম। বর্তমান স্পিকারের নাম কি? ওম বিড়লা। তিনি কোন ক্ষেত্র থেকে জিতে এসছেন? কোটা, রাজস্থানের কোটা থেকে জিতে এসছেন। আর তিনি কততম? 17তম স্পিকার। আর লোকসভার ফার্স্ট স্পিকার কে ছিলেন? জিভি মাপালাঙ্কার। হ্যাঁ, আর প্রথম মহিলা, ফার্স্ট ফিমেল যদি বলা হয়, ফার্স্ট ফিমেল, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আহ মীরা কুমার। মীরা কুমার। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমাদের বাঙালি একটা স্পিকার একবার হয়েছে, তার নাম কি? তার নাম হলো, আহা, তার নামটা খেয়াল আসছে না গো। সুব্রত চ্যাটার্জি না মুখার্জি? সুব্রত চ্যাটার্জি যত সম্ভব। সুব্রত চ্যাটার্জি। সুব্রত চ্যাটার্জি যত সম্ভব, চ্যাটার্জি কিংবা মুখার্জি, ঠিক খেয়াল আসছে না আমার। ওকে, তিনি কোন পার্টির ছিলেন? সিপিআইএম পার্টির ছিলেন। আর তিনি হলেন সুপ্রিম কোর্টে, সরি, লোকসভার স্পিকার হয়েছিলেন 2004 সালে। তো তিনি কোন জায়গা থেকে জিতে এসেছিলেন? বোলপুর থেকে জিতে এসেছিলেন। ঠিক আছে, বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন। সুব্রত মুখার্জি হবে, সরি, সুব্রত মুখার্জি হবে। সুব্রত মুখার্জি, তিনি সিপিএম এর ছিলেন। আর লোকসভার স্পিকার হয়েছিলেন বোলপুর ক্ষেত্র থেকে জিতে। ওকে, এতগুলো পয়েন্ট এখান থেকে আমরা জানলাম। পরের প্রশ্ন হলো রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট, বা আমাদের উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি হবেন লোকসভার চেয়ারম্যান। এই কথাটাকে বলা হয় এক্স অফিসিও চেয়ারম্যান। এক্স অফিসিও চেয়ারম্যান মানে এই পদটাতে যে বসবেন তিনি অটোমেটিক হয়ে যাবেন রাজ্যসভার চেয়ারম্যান। এর জন্য কোনো ভোটিং হবে না, কোনো কিছু হবে না। ঠিক আছে, তাহলে পরে দেখো একটা জিনিস, আহ লোকসভার স্পিকার যখন হচ্ছে তখন ভোটিং এর মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান হওয়ার জন্য কোনো ভোটিং টোটিং কিছু হবে না। যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তিনিই অটোমেটিক রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবেন। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান অটোমেটিক যেহেতু ভাইস প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান। ওকে, পদাধিকার বলে, বাংলায় বলা হয় পদাধিকার বলে তিনি চেয়ারম্যান। এবার পরের প্রশ্ন হলো নীল বিপ্লব কোন ক্ষেত্রের সাথে যুক্ত? নীল, কিসের রং নীল? সমুদ্রের রং নীল। সমুদ্রের ডিপ সমুদ্রের রং কি নীল রঙের হয়? তাহলে নীল রং মানে হলো মাছ চাষের সাথে যুক্ত। মাছ চাষের সাথে যুক্ত হলো নীল চাষ, নীল বিপ্লব। ওকে, ব্লু রেভলিউশন। এবার পরের প্রশ্ন, সবুজ বিপ্লব তো তোমরা জানো, ধান এবং গম চাষের সাথে যুক্ত। প্রথমবার গম চাষের সাথে, পরের বার দ্বিতীয়বার ধান চাষের সাথে যুক্ত। ওকে, এবার দেখো সামার ডিফ অলিম্পিক যেটা, বা সামার বা গ্রীষ্মকালীন বধির অলিম্পিক, মানে যারা কানে শুনতে পায় না, মুখ বধির যারা রয়েছে তাদের যেটা অলিম্পিক। ঠিক আছে, সামার ডিফ অলিম্পিক 2021 কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে। ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এবার ব্রাজিলে অনুষ্ঠিত হলে এতে সব থেকে বেশি মেডেল কে জিতেছে? সব থেকে বেশি জিতেছে ইউক্রেন। ইউক্রেন, ইউক্রেনের ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, সেই ইউক্রেন। ঠিক আছে, সব থেকে বেশি মেডেল জিতেছে এই সামার ডিফ অলিম্পিকে। আর ভারত কতগুলো জিতেছে? 8+1+8, 8টা সোনা, একটা রূপা আর 8টা ব্রোঞ্জ। ঠিক আছে, টোটাল 17টা মেডেল জিতেছে। আচ্ছা, আহ আরেকটা জিনিস খেয়াল আসছে না আমার, সামার ডিফ অলিম্পিক সব থেকে বেশি ইউক্রেন। হ্যাঁ, ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হলো ওয়ারশ। আচ্ছা, ইংরেজিতে লিখে দিই, ওয়ারশ হলো ইউক্রেনের রাজধানী। আরেকটা পয়েন্ট আমি মিস করছি। উম, আচ্ছা, পড়তে পড়তে পড়াতে পড়াতে লাস্ট কোশ্চেন বলতে বলতে মনে পড়লে বলে দিচ্ছি। ঠিক আছে, সিবিডিটি এর চেয়ারম্যান কে? সিবিডিটির চেয়ারম্যান, আচ্ছা আমার কিন্তু মনে পড়ছে না। তরুণ, উম,
আচ্ছা, মনে পড়েছে, দেখো, আহ, নিতিন গুপ্তা, সরি, পড়াতে পড়াতে কখনো এরকম হয়ে যায় আমার, আহ, খেয়াল আসে না। নিতিন গুপ্তা, নিতিন গুপ্তা হলো সিবিডিটি চেয়ারম্যান। ওকে, এই ছিল আজকের ক্লাস। সিবিডিটি মানে হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। হ্যাঁ, আর একটা পয়েন্ট এখানে বলে দিই, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ করের ক্ষেত্রে যে বোর্ডটা, সেটা হলো সিবিডিটি বোর্ড। সিবিডিটি বোর্ডের বর্তমান চেয়ারম্যান হলেন নিতিন গুপ্তা। 1 জুলাই এই মাসেই, মানে জুলাই মাসে তোমার আর কি ইয়ে হয়েছে, নিযুক্ত হয়েছেন, অ্যাপয়েন্ট হয়েছেন। তো সিবিডিটির চেয়ারম্যান হয়ে গেলেন নিতিন গুপ্তা। এবার সিবিডিটি তো হয়ে গেল প্রত্যক্ষ কর, আর আমাদের যেটা জিএসটি রয়েছে, এটা কি ধরনের কর? এটা পরীক্ষায় এসেছিল। জিএসটি হলো অপ্রত্যক্ষ কর, অপ্রত্যক্ষ কর, ঠিক আছে? মানে এটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স নয় কিন্তু। আমরা কোনো কিছু ডাইরেক্ট কিনছি এবং সরাসরি সরকারকে পে করছি এরকম নয়, এটা ইনডাইরেক্ট ট্যাক্স। মানে এটা বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ গিয়ে সরকারের কাছে যাচ্ছে, যে কারণে এটাকে অপ্রত্যক্ষ কর বলি আমরা, জিএসটি কে। ওকে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আর সিবিডিটি হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, এর চেয়ারম্যান হলেন নিতিন গুপ্তা। এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। আর 20টা কোশ্চেনের মধ্যে কতগুলো জানা ছিল সেটাও জানাবে। দেখতে থাকো প্রত্যেকদিন আলমা ম্যাটার ওয়ারিয়ার। পরীক্ষায় আশা করছি এতে তোমরা বিশালভাবে উপকৃত হবে। থ্যাংক ইউ।